মিথ্যা বা মিথ্যাচার কোনোটাই বেশি দিন টিকে থাকতে পারে না। সময়ের ব্যবধানে সত্যের জয় ঠিকই হবে, সেদিন আর পালানোর পথও খুঁজে পাবে না। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে, আশা করছি আপনাদের ভালো লাগবে। কাল রাতে অফিস থেকে ফেরার পথে আমার হাসব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছিল, মানে কিছু সবজি নিয়ে এসেছিল। তো সবজিগুলো আমি বাহিরে রেখে দিয়েছি। কারণ বেশিরভাগ সময়ই রাতে যখন সবজি আনে ওগুলো আমি আসলে না দেখে ফ্রিজে উঠাই না আরকি। আমার মনে সবসময় ভয় থাকে কি জানি শাকসবজির মধ্যে কোনো পোকা-টোকা থাকে নাকি, তাই এই ভয়েতে আরকি রাতে আর ওই সবজি আমি ধরি না, উঠাই না। রা কিচেনেই রেখে দেই, রান্নাঘরেই রেখে দেই। তারপর সকালবেলা দেখি, দেখে তারপর গুছিয়ে তারপর রাখি আরকি। জানি না কতটা সত্য। তো ফেসবুকে আমি এবার এরকম একটা ঘটনা দেখেছিলাম। যে ফ্রিজে লাল শাক রেখেছিল, মানে শাকের বোটা না ছাড়িয়েই। তখন ওই শাকের ভিতরে ছোট সাপের বাচ্চা ছিল। ফ্রিজে আবার দুধ ছিল। তো শাকের থেকে সেই সাপের বাচ্চা বের হয়ে দুধের মধ্যে পড়ছে। তো উনি আর বলতে পারব না। সেই দুধই আবার বাচ্চাদেরকে খেতে দিছে। আ ২ ছেলে। ছেলেরা দুধ খেয়ে ঘুমিয়ে পড়ছে। পরে সকালবেলা দেখে যে ২ ছেলেই মৃত, ঘুমের মধ্যেই মারা গেছে। পরে সবকিছু যাচাই-বাছাই করে আরকি দেখছে যে দুধের মধ্যে বিষক্রিয়া, দুধের বিষক্রিয়া এবং দুধের মধ্যে ছোট সাপের বাচ্চা পাওয়া গেছে। তো জানি না আসলে ঘটনাটা কতটা সত্য। তো তারপর থেকে আমার ভিতরে আরো ভয় ঢুকছে। তো এজন্য আরকি আমি শাক বা যেকোনো সবজি আনলে আমি আর রাতে ওগুলা ফ্রিজে রাখি না। সকালবেলা ভালোভাবে বেছে তারপর হচ্ছে অ্যা ফ্রিজে রাখি আরকি। আর সেদিন তো এই যে কলমি শাক দেখে তো আবার আমার সেদিন রেহানা আপুর কথা মনে পড়ছে। সেদিন রেহানা আপুও বলছে যে উনি মাঝে দিয়ে কলমি শাক খাওয়া বন্ধই করে দিয়েছিল। কারণ উনি কলমি শাকে পোকা দেখেছে। তো আমার মনে হয় আমি প্রত্যেকটা শাক বাছছি আর আল্লাহকে ডাকছি যে এই বুঝি মনে হয় একটা পোকা আমার সামনে পড়বে। আর রেহানা আপুর কথা প্রত্যেকটা মুহূর্তে স্মরণ করছি। তো হয়তো দেখতেই পেলেন যে আমি শুধু কলমি শাকের এই ভয়েতে কলমি শাকের শুধু আগায় যে পাতাটা থাকে, শাকটা থাকে ওই শাকটাই নিয়েছি। আর বাকিটা ফেলে দিয়েছি এই ভয়েতে। যাই হোক আমি কলমি শাকটাকে খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিয়েছি। আ যাতে কোনো পটাকা থাকলেও বের হয়ে যায়। আর এই তো শাক আমি কলমি শাকটা শুটকি দিয়ে রান্না করেছি। এই কলমি শাকটা আমি বেশিরভাগ সময়ই বড় মাছের মাথা দিয়ে রান্না করি। মানে এরকম বড় মাছের মাথা দিয়েও যদি কলমি শাক একটু মাখা করে রান্না করা যায় সেটা খেতেও খুব মজা হয়। এই তো আমি কলমি শাক আর হচ্ছে ঢেঁড়সটা ভাজি করে নিলাম। কারণ কলমি শাক ফ্রিজে রাখলেও শাক আমার ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না। ফ্রিজে রাখলেও শাকটা লাল হয়ে যাবে। আর ঢেঁড়সও হচ্ছে ঢেঁড়স, লাউ এ ধরনের তরকারি কিন্তু ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না। টেস্ট নষ্ট হয়ে যায়। তাই আমি ঢেঁড়সটা আর শাকটা আরকি আজকেই রান্না করে ফেললাম। আর এখানে হচ্ছে আমি রুই মাছের মাথা দিয়ে তারপর কালার ডাল রান্না করছি। জানি না আপনারা কে কোন নামে ডাকেন? যে ওই যে ডালটা আরকি গুঁড়া করে তারপরে হচ্ছে রান্না করা হয়। এই ডালটা যেহেতু মানে আমাদের কিনা ডাল না, একদম অরিজিনাল গুঁড়া করা ডাল। এইজন্য ডালটার এত সুন্দর ফ্লেভার ছিল। তো বড় মাছের মাথা দিয়ে এই ডাল কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আমি এটা রুই মাছের মাথা দিয়ে আজকে রান্না করছি। অবশ্য আমাদের চাঁদপুরে এই ডালটা টমেটো দিয়ে শীতের সময় আমার শাশুড়ি দেখেছি সবসময় উনি এই ডালটা মানে নিজে হাতে আরকি গুঁড়া করত। বাড়িতে আরকি গুঁড়া করে তারপর হচ্ছে রেখে দিতেন। উনি যখন মন চাইতো আরকি খাইতেন। উনি খুবই পছন্দ করতেন এই ডালটা। আর উনার হাতে এই ডালটা এত টেস্ট হইতো। বিশেষ করে শীতের সময় উনি আরকি কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো দিয়ে এই ডালটা রান্না করতেন। তো আসলে এই ডালটা আমি আজকে যখন রান্না করছিলাম তো উনার কথা বেশি মনে পড়ছিল। যেহেতু এখন উনি নাই। মাছের মাথাটাকে আমি আগেই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর ডালের মধ্যে কিন্তু আমি আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া সব মসলা দিয়ে তারপরে হচ্ছে আগে রান্না করে নিয়েছি। এখন আমি শুকনা মরিচ এবং রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। আর এখানে হচ্ছে ছেলেমেয়েদের জন্য মুরগির মাংস রান্না করছি। ওরা যেহেতু এই ডাল খাবে না
আসলে আমার এই ছোট মেয়েটাকে আর ছেলেটাকে নিয়ে একটু ঝামেলা হয়। বড় মেয়েটা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সব সবজিই খায়। কিন্তু এরা ২ জন অনেক বাঁচে সবজি নিয়ে, তরকারি নিয়ে। তাই ওদের জন্যই তো মুরগি রান্না করে নিচ্ছি আরকি। ভিডিওর এ পর্যায়ে এসে সেই পুরনো কথাই বলছি। এখনো পর্যন্ত যদি আপনি আমার ভিডিওর সাথেই থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে হচ্ছে আমি একটু কথা বলতে চাই। এখানে আমি আসলে যে লিটারটা এটা যে ব্যাগটা আরকি সরাইলাম এটা হচ্ছে আমাদের ময়ের জাল লিটার। লিটার বলতে প্রাকৃতিক ডাকে সাড়া দিলে যে ময়ের জাল যা করে। তো এর আগে আমার ভিডিওতে শিখা আপু জানতে চেয়েছিল যে, "আপু তোমাদের তুমি যে বিড়ালটা পালো এটা আসলে কোথায় সে করে বা তার কাজগুলো সে সারে?" তো আমি তখন কমেন্টে আসলে এত কিছু বলা যায় না। তো এই তো যে প্যাকেটটা দেখলেন আপু এই প্যাকেটটা হচ্ছে আমাদের ময়ের জার আরকি প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জিনিস। এটা হচ্ছে লিটার, এগুলো কিনতে পাওয়া যায়। এখন আমার হাতে যে প্যাকেটটা দেখলেন যে আমি এখান থেকে সরালাম, এটা হচ্ছে ১০ কেজির একটা প্যাকেট। আমি গতকালকেই কিনে নিয়ে এসেছি। ৳৬৫০ নিয়েছে আমার কাছ থেকে। অনেক সময় দারাজ থেকেও অনলাইনে কেনা যায় এগুলো। তো এখন যেহেতু সবকিছু বন্ধ তাই আমি এটা বায়োকেয়ার থেকে নিয়ে এসেছি। আর যারা বিড়াল পালে তারা জানে যে ওদের কিন্তু সুন্দরভাবে যদি আপনি গড়ে তুলতে পারেন মানে ওদেরকে সেই ছোটবেলা থেকে যদি অভ্যাসটা করিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সে যেখানে সেখানে বাথরুম করে না। সে নির্দিষ্ট জায়গায় আপনি যেখানে একবার দেখিয়ে দিবেন সে ওখানেই করবে। ওর যত সমস্যাই হোক ও জায়গা ছাড়া আরকি অন্য কোথাও ও বাথরুম করবে না। এই তো কথা বলতে আমার ইনডোর প্ল্যান্টটাও আমি আরকি টবটা চেঞ্জ করে নিলাম। কারণ গাছটা অনেক বড় হয়ে গেছে। আর আগের টবটাও একটু ছোট ছিল। আমি যখন গাছটা লাগিয়েছিলাম তখন খুবই ছোট একটা চারা ছিল। তো গাছটা মাশাআল্লাহ এখন অনেক বড় হয়েছে। তাই টবটা চেঞ্জ করে দিলাম। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।